আমার বাবার হোটেলের অনুষ্ঠানে সৎমা বলেছিলেন, সিকিউরিটি, ওকে বের করে দাও। আমি যখন বাবার মালিকানাধীন ৫ তারকা হোটেলের বার্ষিক তাদম্য অনুষ্ঠানে ঢুকলাম, তখনও আমার গায়ে ছিল অফিস থেকে সরাসরি আসা গাঢ় নীল রঙের সাদামাটা পোশাক। কানে ঝুলছিল মায়ের রেখে যাওয়া মুক্তোর দুল, যেটা তিনি মৃত্যুর আগে আমার হাতে তুলে দিয়েছিলেন। বলরুমে প্রবেশ করতেই ধীরে ধীরে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। প্রথমে হোটেলের কর্মচারীরা আমাকে লক্ষ্য করল, তারপর অতিথিরা, এরপর পরিচালনা পর্ষদের সদস্যরা, সবশেষে আমার বাবা মিস্টার ইয়াসিন, যিনি হাতে ১ গ্লাস জুস নিয়ে মঞ্চের পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখে তখনই অস্বস্তি আর অপরাধবোধের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে আমাকে দেখতে পেল আমার সৎমা সাবিহা। কয়েক সেকেন্ড আগেও তিনি শহরের প্রভাবশালী অতিথিদের সঙ্গে হাসি মুখে কথা বলছিলেন, কিন্তু আমাকে দেখেই তার মুখের হাসি মিলিয়ে গেল, ঠোঁট শক্ত হয়ে উঠল। তিনি বিরক্ত গলায় বললেন, ও এখানে কি করছে? আমি কোনো উত্তর দিলাম না, শুধু বলরুমের দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। বাবা আমার দিকে এক পা এগিয়ে এসে বললেন, রেশমিকা। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সাবিহার নিরাপত্তারক্ষীদের দিকে তাকিয়ে কড়া গলায় আদেশ দিলেন, সিকিউরিটি, ওকে এখনই বাইরে বের করে দিন। কথাটা যেন আমার গালে সজোরে একটা চড় মেরে বসল। দুজন নিরাপত্তারক্ষী প্রথমে আমার দিকে, তারপর বাবার দিকে তাকালো। উপস্থিত সবাই অপেক্ষা করছিল বাবা নিশ্চয়ই কিছু বলবেন, কারণ হোটেলটি তার নামে পরিচালিত হলেও এর প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে আছে আমার প্রয়াত্মা নাসরিনের গল্প আর পরিশ্রম। কিন্তু বাবা কিছুই বললেন না। আমি তার দিকে মাত্র ৩ সেকেন্ড তাকিয়ে থাকলাম, তারপর নীরবে ঘুরে দাঁড়ালাম। কোনো ঝগড়া করলাম না, কাউকে দোষারোপ করলাম না, এক ফোঁটা চোখের জলও ফেললাম না, শুধু হেঁটে বেরিয়ে এলাম। লবিতে এসে সেই বড় দেয়াল ঘড়িটির নিচে দাঁড়ালাম, যেটি বহু বছর আগে মা নিজ হাতে পছন্দ করে এখানে লাগিয়েছিলেন। আমি মোবাইল বের করে আমার আইনজীবী অ্যাডভোকেট আরিফ রহমানকে ফোন করলাম। তিনি ফোন ধরতেই আমি শান্ত গলায় বললাম, স্যার, আজ রাতে ট্রাস্টের সব কাগজ কার্যকর করে দিন। তিনি কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, আপনি কি নিশ্চিত, রেশমিকা? আমি কাছের দরজা দিয়ে ভেতরে তাকালাম। দেখলাম সাবিহা আবার অতিথিদের সঙ্গে হাসছেন, যেন কিছুই ঘটেনি, যেন আমি কখনোই এই পরিবারের অংশ ছিলাম না। আমি ধীরে উত্তর দিলাম, হ্যাঁ, আমি নিশ্চিত। হোটেল, জমিয়ার পরিচালনা, তহবিল সবকিছু আমার ট্রাস্টে স্থানান্তর করে দিন। তিনি আবার জিজ্ঞেস করলেন, সব সম্পদ? পুরো $২৪ মিলিয়ন সমপরিমাণ? আমি দৃঢ়কণ্ঠে বললাম, হ্যাঁ, সবকিছু। আমার মা অনেক দূরদর্শী ছিলেন। মৃত্যুর আগে তিনি সব সম্পত্তির কাগজ নতুন করে তৈরি করেছিলেন। হোটেল কিংবা এর নিচের জমি কখনোই বাবার ব্যক্তিগত সম্পত্তি ছিল না। বাবা শুধু ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। আইন অনুযায়ী আমার ২৮তম জন্মদিনের দিন থেকে সব সম্পদের একমাত্র বৈধ উত্তরাধিকারী ছিলাম আমি। আজ থেকে মাত্র ৩ সপ্তাহ আগে আমি সেই অধিকার পেয়েছি। আমি চেয়েছিলাম বাবা আগের মতোই হোটেল পরিচালনা করুন, কিন্তু আজ আমার মায়ের গড়া হোটেল থেকে আমার সৎমা আমাকে অপমান করে বের করে দিতে বললেন, আর বাবা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইলেন। রাত ৯টা ১৪ মিনিটে অ্যাডভোকেট আরিফ রহমান একটি বার্তা পাঠালেন, সব কাগজ জমা হয়েছে, নিবন্ধন সম্পন্ন, সম্পত্তি সফলভাবে ট্রাস্টের নামে স্থানান্তর হয়েছে। মাত্র ৩ মিনিট পর থেকেই আমার ফোন অবিরাম বেজে উঠতে লাগল। প্রথমে বাবা, তারপর সাবিহা, আবার বাবা। একটি অচেনা নম্বর, আমার বাবা। রাত ১০টার মধ্যে আমার ফোনে ৭৪টি মিসড কল জমে গেল। ঠিক মধ্যরাতে আমার ফ্ল্যাটের দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়তে শুরু করলো। বাইরে থেকে সাবিহার চিৎকার ভেসে এলো, রেশমিকা, দরজা খোলো, এখনই দরজা খোলো। আমি খালি পায়ে অন্ধকার ঘরের ভেতর দাঁড়িয়ে দরজার কাঁপতে থাকা হাতলটির দিকে তাকিয়ে রইলাম। রাত তখন ঠিক ১২টা পেরিয়ে ৭ মিনিট। আমার ফ্ল্যাটের বাইরে দরজায় একের পর এক জোরে ধাক্কার শব্দ উঠছিল। প্রতিটি আঘাতে মনে হচ্ছিল কাঠের দরজাটা যেন কেঁপে উঠছে। বাইরে থেকে সাবিহার কণ্ঠস্বর ভেসে আসছিল, সেই একই অহংকারে ভরা গলা, কিন্তু এবার তার সঙ্গে মিশেছিল আতঙ্ক। বারবার তিনি আমার নাম ধরে ডাকছিলেন, রেশমিকা, দরজা খোলো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। কয়েক ঘন্টা আগেও যে মানুষটি শত মানুষের সামনে
আমাকে অপমান করে নিরাপত্তা রক্ষী ডেকে বের করে দিতে বলেছিলেন, সেই মানুষটির গলায় এখন অসহায়ত্বের ছাপ স্পষ্ট। আমি দরজার ঠিক ভেতরে দাঁড়িয়েছিলাম, আলো নিভিয়ে রেখেছিলাম, কোনো উত্তর দিলাম না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে শুনছিলাম। এত বছর ধরে নিজের কান্না, নিজের অপমান, নিজের একাকিত্ব চেপে রেখেছি। আজ প্রথমবার ওদের অপেক্ষা করতে দিতে আমার খারাপ লাগছিল না। কিছুক্ষণ পর বাবার কণ্ঠ শোনা গেল, আগের মতো দৃঢ় নয়, বরং ভাঙ্গা। মা, একবার দরজাটা খোল, আমাদের কথা বলতে হবে। মা, এই শব্দটা শুনে আমার বুকের ভেতর হঠাৎ একটা মোচড় দিল। কত বছর হয়ে গেল বাবা আমাকে এভাবে ডাকেননি। মা মারা যাওয়ার পর প্রথম কয়েক মাস তিনি আমাকে এভাবেই ডাকতেন। তারপর ধীরে ধীরে সব বদলে গেল। সাবিহা এলো, নতুন সংসার এলো, নতুন সম্পর্ক এলো। আর আমি যেন সে বাড়ির পুরনো একটা আসবাবপত্র হয়ে গেলাম, যেটা ফেলে দেওয়া যায় না, আবার যত্ন নেওয়া হয় না। আমি ধীরে ধীরে জানালার কাছে গিয়ে পর্দার ফাঁক দিয়ে নিচে তাকালাম। হোটেলের কালো রঙের গাড়িটা এখনো নিচে দাঁড়িয়ে আছে। দুজন ড্রাইভার দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে। আমার বাবা সাদা শার্টের উপর কোট না পরেই চলে এসেছেন। চুল এলোমেলো, মুখ শুকিয়ে গেছে। অন্যদিকে সাবিহার সাজগোজ এখনো নষ্ট হয়নি, কিন্তু তার চোখে স্পষ্ট অস্থিরতা। বারবার মোবাইলে কারো সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, সম্ভবত আইনজীবী অথবা ব্যাংকের কেউ। কিন্তু আমি জানতাম আর কোনো ফোন, কোনো পরিচয় কিংবা কোনো ক্ষমতা আজ তাদের সাহায্য করতে পারবে না। ঠিক তখনই আমার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অ্যাডভোকেট আরিফ রহমান। আমি কল রিসিভ করতেই তিনি শান্ত গলায় বললেন, আপনার বাসার সামনে তারা এসেছে, তাই না? আমি বিস্মিত হয়ে বললাম, আপনি জানলেন কিভাবে? তিনি হালকা হেসে উত্তর দিলেন, কারণ গত 1 ঘন্টায় আপনার বাবার পক্ষ থেকে 3জন আইনজীবী আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা নিবন্ধন বাতিল করতে চেয়েছেন, কিন্তু সেটা সম্ভব নয়। সমস্ত সম্পত্তি এখন ট্রাস্টের মালিকানায়। আইনগতভাবে কেউ আর 1 ইঞ্চি জমিও বিক্রি, বন্ধক আর হস্তান্তর করতে পারবে না। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর জিজ্ঞেস করলাম, তারা কি খুব সমস্যায় পড়েছে? আরিফ রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি হয়তো জানেন না, আজ রাতে বোর্ডের জরুরি বৈঠক বসেছে। আপনার অনুমতি ছাড়া হোটেলের প্রধান অ্যাকাউন্ট থেকেও এখন কোনো টাকা তোলা যাবে না। কর্মচারীদের বেতন, সরবরাহকারীদের বিল, এমনকি আগামী সপ্তাহের আন্তর্জাতিক সম্মেলনের খরচ, সবকিছু আপাতত স্থগিত হয়ে গেছে। আমি চোখ বন্ধ করলাম। আমার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া ছিল না। আমি শুধু আমার মায়ের স্বপ্নকে রক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্নকে যেদিন অপমান করা হলো, সেদিন আর নীরব থাকার কোনো কারণ ছিল না। বাইরে আবার ধাক্কার শব্দ হলো। এবার বাবা অনেক শান্ত গলায় বললেন, রেশমিকা, আমি জানি তুমি ভেতরে আছো। তুমি যদি দরজা না খোলো, অন্তত আমার কথা শোনো। আমি ভুল করেছি, কিন্তু আমাদের এভাবে শাস্তি দিও না। সাবিহার সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বললেন, আপনি কেন ওর কাছে ক্ষমা চাইছেন? ও একটা বাচ্চা মেয়ে, ওর এত সাহস হলো কিভাবে? বাবা এবার প্রথমবারের মতো রাগের স্বরে বললেন, চুপ করো সাবিহা, এখন আর একটাও কথা বলবে না। আমি অবাক হয়ে গেলাম। বহু বছর পর বাবা সাবিহাকে এভাবে থামালেন। বাইরে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। তারপর বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমার মা মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিলেন, কোনোদিন যদি আমি তোমার সঙ্গে অন্যায় করি, তাহলে তিনি আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। আমি সেই কথাটা রাখতে পারিনি। আজ আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটার কণ্ঠে অনুশোচনা ছিল, কিন্তু সেই অনুশোচনা কি সত্যি, নাকি শুধুই সম্পত্তি হারানোর ভয়? আমি উত্তর খুঁজে পেলাম না। ঠিক তখনই আমার ফোনে একটি নতুন ইমেইল এলো। প্রেরক, হোটেল বোর্ড অব ডিরেক্টরস। বিষয়, জরুরি বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকার অনুরোধ। আমি মেইল খুললাম। সেখানে লেখা, পরদিন সকাল 10টায় আমাকে ট্রাস্টের একমাত্র মালিক হিসেবে বোর্ড সভায় উপস্থিত থাকতে হবে। আমার অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমি হালকা করে হাসলাম। যে বোর্ডের অনেক সদস্য একসময় আমাকে মালিকের মেয়ে বলে আদর করতেন, পরে সাবিহার ভয়ে আমার দিকে তাকাতেনও না, আজ তারাই আমাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছেন। দরজার বাইরে তখন আবার সাবিহার গলা, এর আগের মতো তীক্ষ্ণ নয়, রেশমিকা,
আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু ট্রাস্টটা ফিরিয়ে নাও। আমরা সব আগের মতো করে দেব। আমি মনে মনে ভাবলাম, সব আগের মতো? আগের মতো মানে কি? আবার অপমান, আবার অবহেলা, আবার নীরব বাবা? না, কিছু সম্পর্ক ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু কিছু সম্মান একবার হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে আসে না। আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে ভেতর থেকে বললাম, আপনারা চলে যান, আগামীকাল অফিসে দেখা হবে। আজ আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারো কোনো কথা নেই। বাইরের সম্পূর্ণ নীরবতা নেমে এলো। তারপর বাবার ভারী কণ্ঠ শোনা গেল, ঠিক আছে, আমরা যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমার বাবা ছিলাম, আসি, থাকব। আমি কোনো উত্তর দিলাম না। 5 মিনিট পরে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম গাড়িটা ধীরে ধীরে চলে যাচ্ছে। বাবা একবারও পিছন ফিরে তাকালেন না, কিন্তু সাবিহা শেষ মুহূর্ত পর্যন্ত আমার ফ্ল্যাটের দিকে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে অনুতাপের চেয়ে ভয়ই বেশি ছিল। রাত প্রায় 2টা। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। মায়ের সেই মুক্তোর দোল দুটো খুলে হাতে নিয়ে বসে রইলাম। হঠাৎ মনে পড়ল, মা একদিন বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সম্মান। যেদিন কেউ তোমার সম্মান কেড়ে নিতে চাইবে, সেদিন নীরব থেকো না। চোখের কোণে অশ্রু জমে উঠল। সকালে কি হবে আমি জানতাম না। পরদিন সকালটা যেন অন্য সব দিনের চেয়ে আলাদা ছিল। রাতভর এক মুহূর্তের জন্য আমার চোখে ঘুম আসেনি। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকে পড়লেও আমার মনে হচ্ছিল যেন দীর্ঘ এক অন্ধকার রাত এখনো শেষ হয়নি। বিছানার পাশে রাখা টেবিলের ওপর মায়ের ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। ছবিতে সেই চেনা হাসি, শান্ত, আত্মবিশ্বাসী আর ভরসায় ভরা। মনে হলো মা যেন নিঃশব্দে বলছেন, আজ দুর্বল হবি না রেশমিকা, সত্যের পথে হাঁটতে কখনো মাথা নিচু করতে হয় না। আমি ধীরে ছবিটার সামনে রাখা ছোট্ট ফুলদানিতে নতুন ফুল রাখলাম। তারপর মায়ের দেওয়া মুক্তোর দুলদুতো আবার কানে পড়লাম। আজকের দিনটা শুধু একটা বোর্ড মিটিং নয়, আজকের দিনটা আমার মায়ের সম্মান ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ। সকাল 9:30টার দিকে আমি যখন গাড়ি নিয়ে হোটেলের সামনে পৌঁছালাম, তখনই বুঝতে পারলাম রাতের ঘটনার খবর পুরো শহরে ছড়িয়ে পড়েছে। মূল ফটকের সামনে সাংবাদিকদের ভিড়, টেলিভিশন চ্যানেলের ক্যামেরা, বিভিন্ন অনলাইন পোর্টালের প্রতিনিধি, সবাই অপেক্ষা করছে। এতদিন যে হোটেলকে শহরের সবচেয়ে সম্মানজনক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেখা হতো, আজ সেটাই যেন এক আলোচিত সংবাদে পরিণত হয়েছে। আমার গাড়ির ভেতরে ঢুকতেই ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে উঠতে লাগলো। নিরাপত্তারক্ষীরা সাংবাদিকদের সরিয়ে আমাকে ভেতরে নিয়ে গেল। মজার বিষয় হলো, আগের রাতেই এই একই হোটেলের নিরাপত্তারক্ষীদের একজন আমাকে বের করে দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। অথচ আজ তারাই মাথা নিচু করে আমাকে সম্মান জানিয়ে দরজা খুলে দিল। মানুষের আচরণ কত দ্রুত বদলে যায়। ক্ষমতার অবস্থান বদলালেই যেন সম্পর্কের সংজ্ঞাও বদলে যায়। লবিতে পা রাখতেই আমার চোখ চলে গেল সেই বড় দেয়াল ঘড়িটার দিকে। গতরাতে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি ট্রাস্ট কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজও ঘড়িটা একইভাবে টিকটিক শব্দ করে সময় গুনছে। শুধু বদলে গেছে পরিস্থিতি। হোটেলের পুরনো কয়েকজন কর্মচারী আমাকে দেখে এগিয়ে এলেন। তাদের চোখে অদ্ভুত এক অনুভূতি, লজ্জা, শ্রদ্ধা আর স্বস্তির মিশ্রণ। রিসিপশনের বয়স্ক ম্যানেজার সালাউদ্দিন সাহেব ধীরে এসে বললেন, ম্যাডাম, গত রাতের জন্য আমরা সবাই খুব লজ্জিত। আমরা চাকরি বাঁচানোর জন্যই চুপ ছিলাম, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে কেউ অপমানিত হতে দেখতে চায়নি। আমি হালকা হেসেই বললাম, আপনাদের দোষ নেই। নিজের পরিবারের মানুষই যখন পাশে দাঁড়ায় না, তখন বাইরের মানুষের কাছে কিছু আশা করাও ঠিক নয়। তিনি আর কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বোর্ডরুমের দরজা খুলতে ভেতরে এক অস্বাভাবিক নীরবতা অনুভব করলাম। বিশাল গোল টেবিলের চারপাশে পরিচালনা পর্ষদের 12 জন সদস্য বসে আছেন। তাদের মধ্যে কেউ আমার দিকে তাকাতে সাহস পাচ্ছে না, আবার কেউ কেউ উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন। টেবিলের একপাশে বাবা বসে আছেন। মাত্র এক রাতে মানুষটার চেহারা যেন 10 বছর বয়স বেড়ে গেছে। চোখের নিচে কালি, চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ। আর তার পাশেই বসে আছে সাবিহা। গতরাতের সেই আত্মবিশ্বাসী হাসিটা আজ কোথাও নেই। চোখে মুখে শুধু উদ্বেগ আর অস্থিরতা। আমাকে ঢুকতে দেখে তিনি একবার তাকালেন, তারপর সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিলেন।
আমি ধীরে ধীরে টেবিলের শীর্ষে রাখা খালি চেয়ারটিতে গিয়ে বসলাম। এতদিন এই আসনটিতে বাবা বসতেন। আজ প্রথমবার সেখানে বসতে গিয়ে বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। এটা কোনো জয়ের আনন্দ নয়, বরং একটা দায়িত্বের ভার। কারণ এই চেয়ারটা শুধু ক্ষমতার প্রতীক নয়, এটা আমার মায়ের স্বপ্নের প্রতীক। বোর্ডের জ্যেষ্ঠ সদস্য মাহবুব চৌধুরী গলা পরিষ্কার করে সভা শুরু করলেন। তিনি কিছু কাগজ সামনে রেখে শান্ত গলায় বললেন, আজকের এই জরুরি বৈঠকের একমাত্র আলোচ্য বিষয় হল ট্রাস্টের মাধ্যমে মালিকানা পরিবর্তনের পর হোটেলের ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ। আইনগতভাবে আমরা নিশ্চিত হয়েছি যে গতকাল রাত 9:14 সম্পূর্ণ মালিকানা রেশমিকা নাসরিন ট্রাস্টের অধীনে স্থানান্তরিত হয়েছে। সেই অনুযায়ী আজ থেকে মিস রেশমিকা এই প্রতিষ্ঠানের একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিনিধি। কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। আমি কোনো কথা বললাম না, শুধু বাবার দিকে তাকালাম। তিনি মাথা নিচু করে বসেছিলেন, যেন এই ঘোষণার প্রতিটি শব্দ তার বুকের ভেতর গিয়ে আঘাত করছে। হঠাৎ সাবিহা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি টেবিলে হাত মেরে উঠে দাঁড়িয়ে বললেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। একটা মেয়ে রাতারাতি এত বড় একটা ব্যবসার মালিক হয়ে যাবে, এটা অসম্ভব। নিশ্চয়ই কোথাও প্রতারণা হয়েছে। আমি আদালতে যাব, আমি এই ট্রাস্ট বাতিল করব। আমি শান্ত গলায় বললাম, আপনি অবশ্যই আদালতে যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে একটা বিষয় জেনে নিন। ট্রাস্টের দলিল আমার মা তার মৃত্যুর 3 মাস আগে তৈরি করেছিলেন। সেখানে আপনার নাম তো দূরের কথা, বাবারও মালিকানা উল্লেখ নেই। তিনি শুধু একজন ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সাবিহার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই অ্যাডভোকেট আরিফ রহমান দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। তার হাতে কয়েকটি ফাইল। তিনি সবার সামনে ফাইলগুলো খুলে রেখে বললেন, এখানে মূল দলিল, নিবন্ধন কপি, ট্রাস্ট ডিড এবং প্রয়াত নাসরিন ম্যাডামের ভিডিও উইল সংরক্ষিত আছে। যদি কেউ আইনি সত্য নিয়ে সন্দেহ করেন তাহলে এখনই দেখতে পারেন। ভিডিও উইল? বোর্ডের কয়েকজন সদস্য একসঙ্গে বিস্মিত হয়ে বললেন। আমার বুকের ভেতর ধক করে উঠল। ভিডিও উইলের কথা আমি জানতাম, কিন্তু কখনো দেখিনি। মা মৃত্যুর আগে নাকি একটি ভিডিও রেকর্ড করেছিলেন, যা নির্দিষ্ট সময়ের আগে প্রকাশ করা নিষিদ্ধ ছিল। আরিফ রহমান ধীরে ল্যাপটপ খুললেন। বোর্ডরুমের বড় স্ক্রিনে ভিডিও চালু হলো। কয়েক সেকেন্ড পর মায়ের মুখ ভেসে উঠল। সাদা শাড়ি, ক্লান্ত মুখ, তবুও সেই চেনা মমতা ভরা হাসি। ঘরের প্রতিটি মানুষ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। মা ধীরে ধীরে বলতে শুরু করলেন, যদি তোমরা এই ভিডিও দেখো, তার মানে আমি আর পৃথিবীতে নেই। আমি জানি না তখন আমার মেয়ে কত বড় হবে। শুধু একটা কথাই বলতে চাই, এই হোটেল আমি শুধু ব্যবসার জন্য তৈরি করিনি। এটা আমার স্বপ্ন, আমার পরিশ্রম আর আমার সন্তানের ভবিষ্যৎ। যদি কোনোদিন এমন পরিস্থিতি আসে যেখানে আমার মেয়ের সম্মান আর এই প্রতিষ্ঠানের মর্যাদা হুমকির মুখে পড়ে, তাহলে কোনো দ্বিধা না করে সব কিছুর নিয়ন্ত্রণ রেশমিকার হাতে তুলে দেবে। কারণ আমি আমার মেয়েকে চিনি। ও কখনো লোভের জন্য সিদ্ধান্ত নেবে না, কিন্তু অপমানের সামনে মাথা নতও করবে না। ভিডিওর এই পর্যন্ত আসতেই বাবার চোখ বেয়ে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে বোর্ডরুমের দরজা হঠাৎ জোরে খুলে গেল। একজন অচেনা মধ্যবয়স্ক ব্যক্তি দ্রুত ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বললেন, মিস্টার ইয়াসিন, বড় বিপদ হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল নিচে এসেছে। তারা গত 5 বছরের সমস্ত আর্থিক নথি জব্দ করতে চায়। আর তারা বিশেষভাবে ম্যাডাম সাবিহার ব্যক্তিগত ব্যাংক লেনদেনের কাগজও চেয়েছে। কথাটা শুনে সাবিহার মুখের সমস্ত রক্ত যেন এক মুহূর্তেই শুকিয়ে গেল। বোর্ডরুমের ভেতর এখন এমন একটা নীরবতা নেমে এসেছিল, যেখানে মানুষের শ্বাস নেওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। হিসাব বিভাগের প্রধান আব্দুল কাদের সাহেব ধীরে ধীরে তার সামনে রাখা পুরনো চামড়ার ফাইলটি খুললেন। তার কাপা হাত দেখে বোঝাই যাচ্ছিল, বহু বছর ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা এক ভারী সত্য আজ তিনি প্রকাশ করতে যাচ্ছেন। তিনি প্রথমে আমার দিকে তাকালেন, তারপর মিস্টার ইয়াসিনের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্যার, আমি এই হোটেলে কাজ করছি প্রায় 30 বছর। নাসরিন ম্যাডাম যখন প্রথমে এই হোটেলের নকশা হাতে নিয়ে আমাদের সামনে দাঁড়িয়েছিলেন, তখন থেকেই আমি তার সঙ্গে আছি। তিনি সবসময় বলতেন, এই হোটেল শুধু ব্যবসা নয়, এটা মানুষের আস্থা। সেই আস্থা ভাঙতে দেখেছি বলেই আজ আর চুপ থাকতে পারলাম না।
তিনি টেবিলের উপর একের পর এক কয়েকটি নথি রাখলেন। প্রতিটি নথির পাশে ব্যাংকের সিল, অনুমোদনের কপি আর অর্থ স্থানান্তরের রেকর্ড ছিল। বোর্ডের সদস্যরা কাগজগুলো হাতে নিয়ে দেখতে শুরু করলেন। কয়েক মুহূর্তের মধ্যেই সবার মুখের অভিব্যক্তি বদলে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছিল এই নথিগুলো সাধারণ কোনো হিসাবের ভুল নয়। সাবিয়া হঠাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, এসব সাজানো কাগজ, আমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। আমি এগুলো মানি না। কিন্তু তার কথার উত্তর দিলেন না আব্দুল কাদের, বরং শান্তভাবে আরেকটি ফাইল খুলে বললেন, এগুলো শুধু কাগজ নয় ম্যাডাম, প্রতিটি লেনদেনের সময় আমি আপত্তি জানিয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয়েছিল, চাকরি করতে চাইলে বেশি প্রশ্ন করবেন না। আমি পরিবারের সম্মানের কথা ভেবে এতদিন নীরব ছিলাম। কিন্তু গতরাতে যখন শুনলাম রেশমিকা ম্যাডামকে এই হোটেল থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, তখন বুঝলাম আর চুপ থাকাটা অপরাধ হবে। বাবা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখে গভীর অবিশ্বাস। তিনি কাগজগুলো একবার দেখছেন, আবার সাবিহার দিকে তাকাচ্ছেন, যেন বিশ্বাসই করতে পারছেন না এতদিন তার চোখের সামনেই এত কিছু ঘটেছে। সাবিহা, তুমি আমাকে কখনো এসব বলনি কেন? বাবার গলা ভেঙে যাচ্ছিল। সাবিহা এবারও নিজেকে সামলানোর চেষ্টা করলেন। আমি যা করেছি এই হোটেলের ভালোর জন্যই করেছি। কিছু বিনিয়োগে ক্ষতি হয়েছে, তাই হিসাব মিলছে না। আমি এতক্ষণ চুপচাপ বসে সব শুনছিলাম। এবার ধীরে বললাম, যদি সবকিছু হোটেলের ভালোর জন্য হয়ে থাকে, তাহলে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা গেল কেন? আমার প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। ঠিক সেই সময় তদন্তকারী দলের একজন কর্মকর্তা জানালেন, তাদের লোকজন নিজের হিসাব বিভাগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন। পাশাপাশি হোটেলের সার্ভার থেকেও পুরনো আর্থিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। বোর্ডের কয়েকজন সদস্য স্পষ্ট বুঝতে পারলেন, বিষয়টি আর পারিবারিক ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এটি আইনি তদন্তের পর্যায়ে পৌঁছে গেছে। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালেন। তার চোখ লাল হয়ে গেছে। তিনি নিচু স্বরে বললেন, রেশমিকা, আমি জানতাম না। আমি সত্যি জানতাম না। আমি শুধু ভেবেছিলাম ব্যবসার ছোটোখাটো সিদ্ধান্তগুলো সাবিহা সামলাচ্ছে। আমি কখনো কাগজপত্র খতিয়ে দেখিনি। আমি বাবার দিকে তাকিয়ে রইলাম। তার কণ্ঠে অনুশোচনা ছিল, কিন্তু আমার মনে তখনও গত রাতের সে দৃশ্য ঘুরছিল। শত মানুষের সামনে আমার দিকে তাকিয়ে থেকেও তিনি একটি কথাও বলেননি। আমি শান্তভাবে বললাম, আপনি জানতেন কি জানতেন না সেটা তদন্তে বের হবে। কিন্তু একটা বিষয় আপনি জানতেন, আমি আপনার মেয়ে। তারপরও যখন আমাকে এই হোটেল থেকে বের করে দিতে বলা হলো, আপনি চুপ ছিলেন। সেই নীরবতার কোনো ব্যাখ্যা আছে? প্রশ্নটা শুনে বাবা মাথা নিচু করে ফেললেন। পুরো বোর্ডরুমে কেউ আর একটি শব্দও করল না। কয়েক মুহূর্ত পর তিনি খুব আস্তে বললেন, না, সেই নীরবতার কোনো ব্যাখ্যা নেই। এই একটি বাক্য যেন ঘরের ভেতরের সমস্ত মানুষের মনে আঘাত করল। বোর্ডের জ্যেষ্ঠ সদস্য মাহবুব চৌধুরী উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবিহাকে সব প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হচ্ছে। একই সঙ্গে হোটেলের সব আর্থিক লেনদেন ট্রাস্টের অনুমতি ছাড়া স্থগিত থাকবে। সিদ্ধান্তটা শুনে সাবিহা ক্ষোভে ফেটে পড়লেন। তিনি চেয়ার সরিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, তোমরা সবাই ভুল করছো। রেশমিকা এই হোটেল ধ্বংস করে দেবে। তোমরা ওকে চেনো না। আমি ধীরে উঠে দাঁড়ালাম। তারপর প্রথমবারের মতো পুরো বোর্ডের উদ্দেশ্যে বললাম, আমি এই হোটেল ধ্বংস করতে আসিনি। আমি এসেছি আমার মায়ের স্বপ্নকে বাঁচাতে। যারা সততার সঙ্গে কাজ করেছেন তাদের একজনেরও চাকরি যাবে না। কর্মচারীদের বেতন সময় মতো দেওয়া হবে। সব প্রকল্প চলবে, কিন্তু আজ থেকে এই প্রতিষ্ঠানে আর কোনো সিদ্ধান্ত গোপনে নেওয়া হবে না। আমার কথাগুলো শেষ হতেই অনেক দিনের পুরনো কর্মচারীরা ধীরে ধীরে হাততালি দিতে শুরু করলেন। বোর্ডরুমে কেউ হাততালি দেওয়ার সাহস দেখায়নি, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা কর্মচারীদের চোখে প্রথমবারের মতো আশার আলো ফুটে উঠল। তবে আমি জানতাম এটাই শেষ নয়, কারণ সাবিহা সহজে হার মানার মানুষ নন। তিনি বোর্ডরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজার কাছে থেমে আমার দিকে ফিরে তাকালেন। তার ঠোঁটে ধীরে ধীরে একটি অদ্ভুত হাসি ফুটে উঠল। তিনি নিচু গলায় বললেন, রেশমিকা, তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে, কিন্তু তুমি এখনো জানো না তোমার মায়ের মৃত্যুর পেছনের পুরো সত্যটা কী ছিল। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আর তার সেই শেষ কথাটা শুনে আমার বুকের ভেতর যেন হঠাৎ বরফ জমে গেল।
সাবিহা দরজার কাছে দাঁড়িয়ে শেষ কথাটা বলেই ধীরে ধীরে বেডরুম থেকে বেরিয়ে গেলেন। দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘর আবারও নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু সেই নীরবতা আগের মতো ছিল না। এবার প্রত্যেকের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তিনি শেষ মুহূর্তে ঠিক কী বলতে চাইলেন? তোমার মায়ের মৃত্যুর পেছনের পুরো সত্যটা কী ছিল? কথাটা যেন আমার বুকের ভেতর ধারালো কাটার মতো বিঁধে রইল। এত বছর ধরে আমি বিশ্বাস করে এসেছি মা দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। বাবা নিজেই আমাকে বলেছিলেন শেষ কয়েক মাসে তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে আর কোনো চিকিৎসায় কাজে আসছিল না। কিন্তু আজ সাবিহার চোখের সেই রহস্যময় দৃষ্টি আর কথার ভঙ্গি আমার ভেতরে নতুন এক সন্দেহের জন্ম দিল। যদি সত্যি কোনো গোপন সত্য থেকে থাকে, যদি এত বছর ধরে আমাকে সব কিছু জানানো না হয়ে থাকে। আমি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লাম। বোর্ডরুমে উপস্থিত সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি যেন কাউকেই দেখতে পাচ্ছিলাম না। মাথার ভেতর বারবার ভেসে উঠছিল মায়ের শেষ দিনগুলোর স্মৃতি। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থেকেও তিনি সবসময় হাসার চেষ্টা করতেন। আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, ভয় পাস না, আমি সবসময় তোর সঙ্গেই থাকব। তখন আমি মাত্র 20 বছরের মেয়ে। চিকিৎসা, রিপোর্ট, ওষুধ এসব কিছুই বুঝতাম না। শুধু বুঝতাম মা দিন দিন শুকিয়ে যাচ্ছেন, আর বাবা সারাক্ষণ ব্যস্ত থাকতেন ব্যবসা আর হাসপাতালের দৌড়ঝাঁপ নিয়ে। সেই সময় সাবিহা আমাদের পরিবারের কেউ ছিলেন না। তিনি বাবার ব্যবসায়িক পরিচিত হিসেবে মাঝে মধ্যে হাসপাতালে আসতেন। মাও তাকে চিনতেন, কিন্তু কখনো ভাবিনি কয়েক বছরের মধ্যে সেই মানুষটি আমার সৎমা হয়ে এবারের কর্ত্রী হবেন। আমার ভাবনায় ছেদ পড়ল অ্যাডভোকেট আরিফ রহমানের কণ্ঠে। তিনি ধীরে ধীরে আমার সামনে এসে বললেন, রেশমিকা, আমি মনে করি সাবিয়ার কথাকে এখনই সত্য বলে ধরে নেওয়া ঠিক হবে না। অনেক সময় মানুষ কোণঠাসা হয়ে পড়লে অন্যকে মানসিকভাবে দুর্বল করার জন্য এমন কথা বলে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কিন্তু যদি কথাটা সত্যি হয়? তিনি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, তাহলে সত্যিটা খুঁজে বের করাই হবে আপনার পরবর্তী কাজ। এ সময় বাবা ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ালেন। তার মুখে গভীর ক্লান্তি। তিনি নিচু গলায় বললেন, রেশমিকা, আমি তোমার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। এত বছর পর বাবা যেন প্রথমবার আমার অনুমতি চাইছেন। আমি বোর্ডের সদস্যদের দিকে তাকিয়ে বললাম, আজকের বৈঠক এখানেই শেষ করা হোক। বাকি বিষয়গুলো বিকেলে আলোচনা করা যাবে। সবাই ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলেন। কয়েক মিনিটের মধ্যে বিশাল বোর্ডরুমে শুধু আমি, বাবা আর অ্যাডভোকেট আরিফ রহমান রয়ে গেলাম। আরিফ রহমান আমাদের দিকে তাকিয়ে বললেন, আপনারা কথা বলুন, আমি বাইরে অপেক্ষা করছি। তিনি বেরিয়ে যেতে দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত বাবা নিজেই নীরবতা ভাঙলেন। তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? আমি শান্ত গলায় বললাম, গত রাতের আগে হয়তো করতাম, কিন্তু একজন বাবা যখন নিজের মেয়েকে শত মানুষের সামনে অপমানিত হতে দেখে চুপ করে দাঁড়িয়ে থাকে, তখন সেই বিশ্বাসটা আর আগের মতো থাকে না। বাবা চোখ বন্ধ করলেন। মনে হলো কথাগুলো তাকে ভীষণ কষ্ট দিয়েছে। তিনি ধীরে ধীরে বললেন, আমি জানি আমার নীরবতার কোনো ক্ষমা নেই, কিন্তু একটা কথা আমি শপথ করে বলতে পারি, তোমার মায়ের মৃত্যুর ব্যাপারে আমি কখনো কোনো সত্য লুকাইনি। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম, তাহলে সাবিহা ওই কথাটা কেন বলল? বাবা মাথা নাড়লেন। আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি, তোমার মা শেষ দিন পর্যন্ত শুধু তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন। তিনি আমাকে বলেছিলেন, যদি কোনোদিন আমি তোমার প্রতি অন্যায় করি, তাহলে তিনি আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। আজ বুঝতে পারছি আমি সেই প্রতিশ্রুতি রাখতে পারিনি। আমি কোনো উত্তর দিলাম না। ঠিক তখনই দরজায় হালকা নক পড়ল। হোটেলের পুরনো ব্যক্তিগত সচিব শামীমা খাতুন ভেতরে এলেন। তার হাতে একটি ছোট কাঠের বাক্স। তিনি বাক্সটি আমার সামনে রেখে বললেন, ম্যাডাম, এটা আমি অনেক বছর ধরে লুকিয়ে রেখেছিলাম। নাসরিন ম্যাডাম নিজে আমাকে বলেছিলেন আপনার 28 বছর পূর্ণ হওয়ার আগে যেন কাউকে এটা না দিই। গত কয়েকদিন এত কিছু ঘটে গেল যে বিষয়টা আমার মাথায় ছিল না। আজ ভিডিও উইল দেখার পর হঠাৎ মনে পড়ে গেল। আমি বিস্মিত হয়ে বাক্সটির দিকে তাকিয়ে রইলাম। বাবা অবাক হয়ে বললেন, এটার কথা তো আমি কখনো জানতাম না।
শামীমা খাতুন শান্তভাবে বললেন, স্যার, ম্যাডাম বলেছিলেন এই বাক্সের কথা যেন কেউ না জানে, এমনকি আপনিও না। আমার বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে গেল। ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুললাম। ভেতরে ছিল একটি পুরনো চাবি, মায়ের হাতে লেখা একটি সিল করা চিঠি, আর একটি ছোট্ট ডায়েরি। চিঠির ওপর পরিষ্কার অক্ষরে লেখা, আমার মেয়ে রেশমিকার জন্য, অন্য কেউ খুলবে না। আমি কাপা হাতে চিঠিটা তুলে নিলাম। বাবা নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইলেন। ঘরের বাতাস যেন আরই ভারী হয়ে উঠল। আমি গভীর শ্বাস নিয়ে খামের সিল ভাঙতে শুরু করলাম। আর তখনও জানতাম না, এই চিঠির প্রতিটি লাইন শুধু আমার জীবনই নয়, আমাদের পুরো পরিবারের অতীতকে নতুন করে বদলে দিতে চলেছে। চিঠির খামের সিল ভাঙতে গিয়ে আমার হাত কাঁপছিল। বোর্ডরুমে তখন এমন এক নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন সময় নিজেই থেমে গেছে। বাবা আমার ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন। তার চোখ বারবার আমার হাতে ধরা চিঠিটার দিকে চলে যাচ্ছিল। শামীমা খাতুন দরজার পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, আর অ্যাডভোকেট আরিফ রহমান নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। আমার মনে হচ্ছিল, এই ছোট্ট খামের ভেতরে শুধু কয়েকটি কাগজ নেই, লুকিয়ে আছে গত ৮ বছরের এমন কিছু উত্তর, যেগুলোর খোঁজ আমি কখনো করিনি। কারণ আমি বিশ্বাস করতাম মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব প্রশ্নেরও সমাপ্তি হয়েছে। কিন্তু আজ বুঝতে পারছি, কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই লুকিয়ে রাখে, যাতে মানুষ প্রস্তুত হওয়ার আগে সত্যের মুখোমুখি না হয়। আমি ধীরে ধীরে ভাঁজ করা চিঠিটা খুললাম। প্রথম লাইনের মায়ের পরিচিত হাতে লেখা। অক্ষরগুলো আগের মতোই সুন্দর, পরিপাটি, যেন প্রতিটি শব্দ লেখার আগে তিনি অনেক ভেবেছেন। আমার আদরের রেশমিকা, যদি তুই এই চিঠি পড়িস, তাহলে বুঝবো সময় তোর হাতে সত্য তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চোখের কোণে অশ্রু জমে উঠল। আমি গভীর শ্বাস নিয়ে পড়তে শুরু করলাম। তুই যখন এই চিঠি পড়বি, তখন হয়তো আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু একটা কথা সবসময় মনে রাখিস, মানুষের জীবনে সবচেয়ে বড় উত্তরাধিকার সম্পদ নয়, চরিত্র। আমি তোর জন্য হোটেল রেখে যেতে চাইনি, আমি চেয়েছিলাম তোর জন্য সম্মান রেখে যেতে। যদি কোনোদিন এই দুয়ের মধ্যে একটি বেছে নিতে হয়, তাহলে বিন্দুমাত্র দ্বিধা না করে সম্মানটাকেই বেছে নিবি। আমি পড়া থামালাম। মাথা নিচু হয়ে গেল। মনে পড়ল গত রাতের সেই অপমানের কথা। হয়তো মা অনেক আগেই বুঝেছিলেন এমন একটা দিন আসতে পারে। চিঠির পরের অংশে মা লিখেছিলেন, তোর বাবাকে কখনো ঘৃণা করিস না। মানুষ কখনো কখনো খারাপ হয় না, দুর্বল হয়ে যায়। সেই দুর্বলতাই তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। যদি কোনোদিন তুই দেখিস তোর বাবা তোর পাশে দাঁড়াতে পারছে না, তাহলে ধরে নিবি তিনি ইচ্ছা করে নয়, নিজের দুর্বলতার কাছে হেরে গেছেন। এই লাইনগুলো পড়তে আমি বাবার দিকে তাকালাম। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। চেয়ারে বসে 2 হাতে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদতে শুরু করলেন। এমনভাবে বাবাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি। আমার বুকের ভেতর জমে থাকা রাগটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। চিঠির শেষ অংশে মা আরও লিখেছিলেন, আমি জানি আমার মৃত্যুর পর অনেক কিছু বলতে যাবে, নতুন মানুষ আসবে, নতুন সম্পর্ক তৈরি হবে, কিন্তু মনে রাখিস, সম্পর্কের বিচার রাগ দিয়ে করিস না, সত্য জানার চেষ্টা করবি। আর যদি কোনোদিন তুই এই হোটেলের দায়িত্ব নিস, তাহলে এখানে কাজ করা মানুষগুলোকে নিজের পরিবারের মতো দেখিস, কারণ এই মানুষগুলোর ঘাম দিয়েই আমার স্বপ্ন দাঁড়িয়ে আছে। চিঠিটা পড়া শেষ হতেই আমার চোখ ভিজে গেল। আমি চুপচাপ কাগজটা ভাঁজ করে আবার খামের ভেতরে রেখে দিলাম। ঠিক তখনই বাক্সের ভেতরে রাখা ছোট্ট ডায়েরিটার দিকে আমার চোখ গেল। ডায়েরির মলাটে কোনো নাম লেখা নেই, শুধু ভেতরের প্রথম পাতায় একটি তারিখ, 12 আগস্ট। তারিখটার নিচে মায়ের লেখা, আজ ডাক্তার আমাকে বললেন আমার হাতে খুব বেশি সময় নেই, কিন্তু আমার সবচেয়ে বড় চিন্তা অসুখ নয়, আমার সবচেয়ে বড় চিন্তা রেশমিকা। যদি আমি না থাকি, ও যেন কখনো একা না হয়ে যায়। পাতার পর পাতা জুড়ে মা তার সেই দিনগুলোর অনুভূতি লিখে গেছেন। কোথাও বাবার প্রতি ভালোবাসা, কোথাও আমার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, কোথাও হোটেলের কর্মচারীদের নাম ধরে তাদের প্রশংসা। কিন্তু কোনো পাতাতে সাবিহার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি শেষ পাতায় পৌঁছাতেই হঠাৎ একটা ছোট্ট ভাঁজ করা কাগজ নিচে পড়ে গেল। আরিফ রহমান কাগজটা তুলে আমার হাতে দিলেন। আমি খুলে দেখলাম ওটা একটা ব্যাংকের লকারের রসিদ। লকার নম্বর লেখা আছে।
আর নিচে মাত্র একটি লাইন, যদি কখনো সত্য প্রমাণ করার প্রয়োজন হয় এই লকার খুলবি। আমি বিস্ময়ে বাবার দিকে তাকালাম। তিনি মাথা নাড়লেন। আমি আমি এই লকারের কথা কোনোদিন জানতাম না। ঠিক তখনই অ্যাডভোকেট আরিফ রহমান বললেন, রেশমিকা, আমার মনে হচ্ছে নাসরিন ম্যাডাম ইচ্ছা করেই কিছু প্রমাণ আলাদা করে সংরক্ষণ করেছিলেন। আমরা আজই ব্যাংকে যেতে পারি। আমি কিছু বলার আগেই শামীমা খাতুন হঠাৎ ভীত গলায় বললেন, ম্যাডাম, একটা কথা আমি এতদিন কাউকে বলিনি। সবাই তার দিকে তাকালো। তিনি কাঁপা কণ্ঠে বললেন, ম্যাডাম মারা যাওয়ার 1 সপ্তাহ আগে তিনি আমাকে বলেছিলেন, যদি কোনোদিন কেউ তার মৃত্যু নিয়ে প্রশ্ন তোলে তাহলে যেন আমি রেশমিকাকে সেই লকারের কথা মনে করিয়ে দেই। কিন্তু তিনি আর কিছু বলেননি। বোর্ডরুমে আবারও নীরবতা নেমে এলো। আমি ধীরে ধীরে লকারের রশিদটা শক্ত করে হাতে ধরলাম। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাচ দিয়ে একের পর এক পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। মনে হচ্ছিল প্রকৃতিও যেন বহুদিনই লুকিয়ে থাকা কোনো সত্য প্রকাশের অপেক্ষায় আছে। আমি দৃঢ় কণ্ঠে বললাম, আমরা এখনই ব্যাংকে যাব। বাবা উঠে দাঁড়ালেন। আমিও যাব। আমি তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর আস্তে করে বললাম, আসুন। বোর্ডরুম থেকে বেরিয়ে আসার পরও আমার হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল মায়ের সেই লকারের রশিদ। মনে হচ্ছিল ছোট্ট এক টুকরো কাগজ নয়, আমার পুরো জীবনের উত্তর যেন এর ভেতরে লুকিয়ে আছে। বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। হোটেলের কাছের দেয়াল বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। আর সেই ফোঁটাগুলোর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এত বছরের জমে থাকা মিথ্যা, অবহেলার ভুল বোঝাবুঝি হয়তো আজ ধুয়ে মুছে যাবে। আমি ধীরে ধীরে লিফটের দিকে এগিয়ে গেলাম। আমার ঠিক পেছনে বাবা হাঁটছিলেন। তিনি একবারও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন না। হয়তো বুঝে গিয়েছেন কিছু কিছু নীরবতা শব্দের চেয়েও অনেক বেশি অর্থ বহন করে। অ্যাডভোকেট আরিফ রহমান ফোনে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন। তার কথাবার্তা থেকে বুঝতে পারলাম আদালতের নির্দেশ এবং ট্রাস্টের নথি দেখানোর পর লকারটি আজই খোলা সম্ভব হবে। আমাদের গাড়িগুলো হোটেল ছেড়ে শহরের পুরনো বাণিজ্যিক এলাকার দিকে রওনা দিল। গাড়ির জানালার বাইরে শহর নিজের মতো ব্যস্ত। কেউ জানে না কয়েকটি মানুষের জীবনে আজ এমন একটি দিন যা হয়তো তাদের ভবিষ্যৎ চিরদিনের জন্য বদলে দেবে। প্রায় 40 মিনিট পর আমরা ব্যাংকের সামনে পৌঁছালাম। এটি সেই পুরনো ব্যাংক যেখানে মা ব্যবসার প্রথম দিন থেকেই হিসাব রাখতেন। ব্যাংকের ভেতরে ঢুকতেই বয়স্ক ম্যানেজার আমাদের দেখে উঠে দাঁড়ালেন। তিনি আমাকে দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, আপনি নিশ্চয়ই রেশমিকা ম্যাডাম। আপনার মা অনেক বছর আগে আমাকে বলেছিলেন একদিন আপনি এখানে আসবেন, তখন যেন কোনো প্রশ্ন না করে আপনাকে সাহায্য করি। তার কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন করে উঠল। মনে হলো মা যেন মৃত্যুর আগে প্রতিটি পদক্ষেপ ভেবে রেখেছিলেন। আমরা ব্যাংকের ভেতরে নিরাপত্তা কক্ষে গেলাম। 2 জন নিরাপত্তা কর্মী, একজন নথি কর্মকর্তা এবং ম্যানেজারের উপস্থিতিতে লকার নম্বর মিলিয়ে দেখা হলো। তারপর ভারী লোহার দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। ছোট্ট একটি ধাতব বাক্স টেবিলের উপর রাখা হলো। ম্যানেজার বললেন, এই লকারটি আপনার মা ছাড়া আর কেউ কোনোদিন খোলেননি। আমি ধীরে ধীরে বাক্সটির ঢাকনা খুললাম। ভেতরে খুব বেশি কিছু ছিল না। একটি মোটা বাদামি রঙের খাম, একটি পুরনো পেন ড্রাইভ, একটি রূপার আংটি এবং একটি ছোট কাপড়ে মোড়ানো চাবি। খামের উপর মায়ের হাতে লেখা, যদি সত্য জানার সময় আসে তাহলে এগুলো পড়বে, তবে রাগের মাথায় নয়, বিচার বুদ্ধি দিয়ে। আমি খামটি খুলতেই কয়েকটি গুরুত্বপূর্ণ নথি বেরিয়ে এলো। প্রথমেই ছিল হোটেলের আসল প্রতিষ্ঠাতা চুক্তি, যেখানে স্পষ্ট লেখা এই প্রতিষ্ঠান কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এটি একটি পারিবারিক ট্রাস্টে রূপান্তরিত হবে এবং উত্তরাধিকারী হিসেবে শুধু আমার নাম উল্লেখ থাকবে। এরপর ছিল কয়েকটি ব্যক্তিগত চিঠি, শেষের দিকে একটি মেডিকেল রিপোর্ট। আমি অবাক হয়ে সেটি হাতে নিলাম। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল মা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন ঠিকই, কিন্তু মৃত্যুর কারণ শুধু ক্যান্সার নয়, দীর্ঘদিন চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় তার অবস্থা দ্রুত অবনতি হয়েছিল। আমি হতবাক হয়ে বাবার দিকে তাকালাম। বাবা কাপা গলায় বললেন, রেশমিকা, আমি জানতাম না চিকিৎসা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। আমাকে বলা হয়েছিল বিদেশ থেকে যে ওষুধ আসার কথা ছিল সেটা কোনোভাবেই পাওয়া যায়নি।
ডাক্তাররা তখন বলেছিলেন আর কোনো আশা নেই। তার গলায় অনুতাপ ছিল, কিন্তু তার চোখে আরো বড় কিছু ছিল, নিজেকেই ক্ষমা করতে না পারার যন্ত্রণা। ঠিক তখনই আরিফ রহমান পেনড্রাইভটি ল্যাপটপে লাগালেন। স্ক্রিনে আবারও মায়ের মুখ ভেসে উঠল। আগের ভিডিওর চেয়ে এটি আরও ব্যক্তিগত। মা ধীরে ধীরে বললেন, রেশমিকা, যদি তুই এটা দেখে থাকিস তাহলে বুঝব তুই সত্য জানার মতো শক্ত হয়ে গেছিস। আমার মৃত্যুর জন্য কাউকে দোষারোপ করিস না। আমার অসুখ ছিল সত্যি, তবে আমার চলে যাওয়ার পর যারা তোর জীবন নিয়ন্ত্রণ করতে চাইবে তাদের থেকে সাবধানে থাকিস। আমি কিছু নাম লিখে রেখে যাচ্ছি না, কারণ মানুষ বদলায়। আমি চাই তুই মানুষের কাজ দেখে বিচার করবি, কথায় নয়। ভিডিও শেষ হওয়ার পর কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। তখনই খামের ভেতর থেকে একটি ছোট্ট রসিদ বেরিয়ে এলো। সেটি ছিল বিদেশি একটি ওষুধ কোম্পানির। আরিফ রহমান সেটি হাতে নিয়ে বললেন, এটা অদ্ভুত। এখানে দেখা যাচ্ছে শুধু ঔষধ বাংলাদেশে পৌঁছেছিল এবং হাসপাতালেও গ্রহণ করা হয়েছিল। সবাই একে অপরের দিকে তাকালাম। বাবা ফিসফিস করে বললেন, কিন্তু আমাকে তো বলা হয়েছিল ওষুধ আসেনি। কথাটা শেষ করেই তিনি থেমে গেলেন। তার চোখে স্পষ্ট আতঙ্ক। মনে হচ্ছিল এতদিন ধরে তিনি যে সত্য বিশ্বাস করে এসেছেন তা ভেঙে পড়ছে। ঠিক তখনই ব্যাংকের ভেতরে থাকা তদন্তকারী দলের একজন কর্মকর্তা দ্রুত ভেতরে এলেন। তিনি বললেন, মিস্টার ইয়াসিন, আমরা হোটেলের পুরনো ইমেইল সার্ভার পরীক্ষা করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। চিকিৎসা সংক্রান্ত কয়েকটি ইমেইল ইচ্ছাকৃতভাবে ডিলিট করা হয়েছিল, তবে আমরা সেগুলোর ব্যাকআপ উদ্ধার করতে পেরেছি। তিনি একটি ফাইল বাবার হাতে দিলেন। বাবা কাপা হাতে পড়তে শুরু করলেন। কয়েক সেকেন্ড পর তার হাত থেকে ফাইলটি মেঝেতে পড়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, অসম্ভব, এটা অসম্ভব। আমি দ্রুত কাগজগুলো তুলে নিলাম। সেখানে দেখা গেল হাসপাতাল থেকে পাঠানো ওষুধ পৌঁছানোর নিশ্চিতকরণ ইমেইল বাবার ব্যক্তিগত অফিসে পাঠানো হয়েছিল, কিন্তু সেই ইমেইল কখনো তার কাছে পৌঁছায়নি। মাঝ থেকে কেউ সেটি মুছে দিয়েছিল। নিচে লগ রিপোর্টে একটি নাম দেখা গেল। সেই সময় অফিসের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তির আইডি ব্যবহার করা হয়েছিল। নামটি দেখে আমার বুক ধক করে উঠল, সাবিহা। কেউ কোনো কথা বলতে পারছিল না। বাবা ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। তিনি কাপা গলায় বললেন, আমি আমি যদি এই ইমেলটা দেখতে পেতাম তাহলে আমি যে কোনো মূল্যে ওষুধটা পৌঁছে দিতাম। নাসরিনকে বাঁচানোর চেষ্টা করতাম। আমি বাবার দিকে তাকিয়ে রইলাম। এতদিনের রাগ, অভিমান আর কষ্টের ভেতর প্রথমবারের মতো আমি তার অসহায় মুখটা দেখলাম। হয়তো তিনি ভুল করেছেন, কিন্তু হয়তো তিনি নিজেও প্রতারণার শিকার হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে আরিফ রহমানের ফোন বেজে উঠল। তিনি কল রিসিভ করতেই মুখের ভাব বদলে গেল। ফোন কেটে তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, সাবিহা ম্যাডাম বাড়িতে নেই। আমি বিস্মিত হয়ে বললাম, মানে? তিনি ধীরে উত্তর দিলেন, তদন্তকারী দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজতে গিয়েছিল, কিন্তু আধ ঘন্টা আগে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন। তার ফোন বন্ধ, গাড়িটাও পাওয়া যাচ্ছে না। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। আমি জানলার বাইরে তাকালাম। বৃষ্টি আরো জোরেই নামছে। সাবিহা নিখোঁজ, এ দুটি শব্দ যেন পুরো শহরের ব্যবসায়িক মহলে আগুনের মতো ছড়িয়ে পড়ল। দুপুরের মধ্যে টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই খবর, দেশের অন্যতম বড় হোটেল গ্রুপের আর্থিক অনিয়ম, ট্রাস্টের মালিকানা পরিবর্তন এবং প্রতিষ্ঠানের পরিচালকের স্ত্রী নিখোঁজ। কিন্তু এসব কিছুর মাঝেও আমার মন অদ্ভুতভাবে শান্ত ছিল। এতদিন আমি উত্তর খুঁজছিলাম, আজ উত্তরগুলো ধীরে ধীরে সামনে আসে। এখন শুধু সত্যকে শেষ পর্যন্ত পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। ব্যাংক থেকে বেরিয়ে আমরা সরাসরি হোটেলে ফিরলাম। সেখানে ইতিমধ্যে তদন্তকারী দল হোটেলের হিসাব বিভাগ সিলগালা করে দিয়েছে। কর্মচারীদের মুখে উদ্বেগ, কিন্তু সেই উদ্বেগের মাঝেও একটা স্বস্তি ছিল, কারণ তারা বুঝতে পেরেছে এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এখন এমন একজনের হাতে যিনি প্রতিশোধ নয়, ন্যায় বিচার চান। আমি হোটেলের মূল্যবিতে দাঁড়িয়ে সবাইকে একত্র হতে বললাম। কয়েক মিনিটের মধ্যে রিসিপশনিস্ট থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী, শেফ, নিরাপত্তারক্ষী সবাই জড়ো হলো। আমি তাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আজ থেকে এই হোটেলে কোনো সৎ কর্মচারীর চাকরি যাবে না। যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন
তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার মা এই হোটেলকে পরিবার মনে করতেন, আমিও তাই করব। আপনারা মাথা উঁচু করেই কাজ করবেন। আমার কথা শেষ হতেই পুরো লবি হাততালিতে ভরে উঠল। কয়েকজন বয়স্ক কর্মচারীর চোখে জল চলে এসেছিল। নিরাপত্তারক্ষীদের একজন এগিয়ে এসে মাথা নিচু করে বলল, ম্যাডাম, সেদিন আপনাকে বের করে দিতে বলা হয়েছিল। আমি শুধু চাকরির ভয়ে এগিয়েছিলাম। আমাকে ক্ষমা করবেন। আমি হালকা হেসে বললাম, ক্ষমা চাইবেন না। ভবিষ্যতে শুধু অন্যায়ের সামনে নীরব থাকবেন না। লোকটি মাথা নিচু করে কেঁদে ফেলল। ঠিক তখনই তদন্তকারী দলের প্রধান কর্মকর্তা আমার কাছে এসে জানালেন, সাবিহার ব্যবহৃত একটি গাড়ি শহরের উপকণ্ঠে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তবে তিনি সেখানে নেই। তার মোবাইলও বন্ধ। পুলিশ খোঁজ শুরু করেছে। অন্যদিকে বাবা যেন সম্পূর্ণ বদলে গিয়েছিলেন। তিনি নিজের অফিসে না গিয়ে প্রথমবারের মতো মায়ের পুরনো কক্ষে ঢুকলেন। বহু বছর ধরে সেই ঘরটি প্রায় বন্ধই ছিল। আমি তার পেছন পেছন গেলাম। ঘরে ঢুকেই তিনি বুকশেলফের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব আস্তে বললেন, রেশমিকা, আমি এই ঘরে শেষ কবে এসেছিলাম মনে নেই। নাসরিন চলে যাওয়ার পর আমি এই ঘর এড়িয়ে চলতাম, কারণ এখানে ঢুকলেই মনে হতো আমি ওকে হারিয়ে ফেলেছি। আমি ধীরে উত্তর দিলাম, আপনি শুধু মাকে হারাননি, আমাকেও হারিয়েছিলেন। বাবা মাথা নিচু করলেন, জানি, আর সেই ভুলের শাস্তি আমি সারা জীবন পাব। কয়েকদিন পর তদন্তে সবকিছু পরিষ্কার হয়ে গেল। সাবিহা দীর্ঘদিন ধরে হোটেলের আর্থিক লেনদেনে অনিয়ম করছিলেন। তিনি ভুয়া প্রতিষ্ঠানের নামে টাকা সরিয়ে নিজের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন। শুধু তাই নয়, মায়ের চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছিল। যদিও তদন্তে প্রমাণিত হল মায়ের অসুখ গুরুতর ছিল এবং চিকিৎসা পেলেও তিনি নিশ্চিতভাবে বেঁচে যেতেন, এমনটা বলা যায় না। তবে চিকিৎসার সুযোগ কমে যাওয়ার পেছনে ইচ্ছাকৃত গোপনীয়তার প্রমাণ মিলল। সাবিহাকে 1 সপ্তাহ পর সীমান্তের কাছ থেকে গ্রেফতার করা হলো। আদালতে তাকে হাজির করা হলে তিনি প্রথমে সব অভিযোগ অস্বীকার করেন, কিন্তু একের পর এক ব্যাংক নথি, ইমেইল, ডিজিটাল রেকর্ড আর সাক্ষ্য প্রমাণের সামনে শেষ পর্যন্ত তিনি আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেন না। মামলা চলতে লাগলো আইনের নিজস্ব গতিতে। আমি কখনো আদালতে দাঁড়িয়ে প্রতিশোধের ভাষায় কথা বলিনি। আমি শুধু বলেছিলাম, আমি কাউকে ধ্বংস করতে আসিনি, আমি শুধু সত্যকে লুকিয়ে রাখতে চাই না। বিচারক সেই কথাটা নথিভুক্ত করেছিলেন। 6 মাস পরে হোটেলের বার্ষিক দাতব্য অনুষ্ঠান আবার আয়োজন করা হলো। একই বলরুম, একই ঝাড়বাতি, একই মঞ্চ, কিন্তু পরিবেশ সম্পূর্ণ আলাদা। এবার অনুষ্ঠানের শুরুতে মায়ের একটি বড় প্রতিকৃতিতে ফুল দেওয়া হলো। আমি মঞ্চে উঠতেই পুরো হল দাঁড়িয়ে আমাকে অভিবাদন জানালো। আমার চোখ চলে গেল সামনের সারিতে বসে থাকা বাবার দিকে। তিনি উঠে দাঁড়ালেন। সব অতিথির সামনে ধীরে ধীরে মঞ্চে উঠে এলেন। তারপর মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, আজ আমি ব্যবসায়ী হিসেবে নয়, একজন অপরাধবোধে ভরা বাবা হিসেবে কথা বলতে চাই। গত বছর এই মঞ্চে আমি নীরব ছিলাম। সেই নীরবতার জন্য আমি আমার মেয়ের কাছে, আমার স্ত্রীর কাছে এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর কাছে ক্ষমা চাইছি। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, রেশমিকা, তুই যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। ফিসফিস করে বললাম, আমি আপনার ভুল ভুলিনি, কিন্তু আমি সারা জীবন সেই ভুল নিয়েই বাঁচতে চাই না। আজ থেকে নতুন করে শুরু করি। বাবা শিশুর মতো কেঁদে ফেললেন। হল ভর্তি মানুষ দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। সেদিন আমি ঘোষণা করলাম, হোটেলের বার্ষিক লাভের একটি বড় অংশ নাসরিন ট্রাস্টের মাধ্যমে অসহায় নারী, এতিম শিশু এবং ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। মায়ের স্বপ্ন এবার সত্যি মানুষের জীবনে আলো হয়ে জ্বলতে শুরু করলো। অনুষ্ঠান শেষে আমি একা হোটেলের লবিতে এসে দাঁড়ালাম। সেই পুরনো দেয়াল ঘড়িটি এখনও টিকটিক করে সময় গুনছে। ঠিক 1 বছর আগে এই ঘড়ির নিচে দাঁড়িয়ে আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ একই জায়গায় দাঁড়িয়ে মনে হলো প্রতিশোধ কখনো মানুষকে শান্তি দেয় না, কিন্তু ন্যায় বিচার দেয়। আমি কানের মুক্তোর দুল দুটোতে আলতো করে হাত রাখলাম। মনে হলো মা যেন খুব কাছ থেকে মৃদু হেসে বলছেন, আমি জানতাম তুই পারবি। আমি আকাশের দিকে একবার তাকিয়ে শান্তভাবে হাসলাম, কারণ আজ বুঝেছি
কিছু উত্তরাধিকার সম্পত্তি নয়, সাহস। কিছু জয় আদালতে নয়, নিজের বিবেকের কাছে হয়। আরেকজন বাবার নীরবতারও একদিন শেষ হয়। সমাপ্ত।